হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ভগ্নাংশ বা ফ্র্যাকশন এই নিয়ে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় তুমি দেখতে পারো একটা অঙ্ক দেবেই দেবে। একটা অঙ্কের বেশিও থাকতে পারে। তাই ভগ্নাংশ চ্যাপ্টারটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অঙ্ক থাকেই। আর আজকে আমরা এই ফ্র্যাকশনের প্রাথমিক যে কনসেপ্টটা রয়েছে আর যে সূত্রগুলো রয়েছে এই সমস্ত কিছু এই একটি ক্লাসে শিখব। খুব সিম্পলভাবে শেখার চেষ্টা করব যাতে করে ভগ্নাংশ সম্পর্কে আমাদের পুরো ধারণা চলে আসে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কাকে বলে বন্ধুরা, যখনই আমরা দেখি কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, কোনো একটি সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ কিন্তু জিরো হবে না, নিচেরটা কখনোই জিরো হবে না, ঠিক আছে। এবং এই পি আর কিউ দুটি কিন্তু অখণ্ড সংখ্যা, তখন তাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। বা এটাকে অনুপাতে লেখা যায়, পি ইজ টু কিউ, এই অনুপাতে যদি লেখা যায় তাহলে আমরা তাকে ভগ্নাংশ বলি। যেমন উদাহরণস্বরূপ ধরো 2/3, 2/3 কি? দুটি পূর্ণ সংখ্যা, নিচেরটা শূন্য নয়, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে তুমি আরও উদাহরণ দিতে পারো 5/7। আচ্ছা, 2 পূর্ণ 3/4, এটাও কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ অনেকগুলো রূপ আছে, তো এগুলো হচ্ছে ভগ্নাংশ। ওকে, তো ভগ্নাংশ কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ জিরো নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভগ্নাংশ। এবার ভগ্নাংশ কয় প্রকার হয়? 3 প্রকার হয়। ভগ্নাংশে একটা হয় প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? দেখো, যখনই পি বাই কিউ আকারে লিখবে, তাই না, পি বাই কিউ আকারে লিখবে, তো এখানে হয় পি এর মান কম হতে পারে বা কিউ এর মান কম হতে পারে, যে কোনো তো একটা ছোট বড় হবে, সমান্তর হবে না, সমান হলে তো 1 হয়ে যায়। তো যখনই পি এর মান ছোট হবে, পি এর মান বা লবের মান ছোট হবে, তখন সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। যেমন 3/4, এখানে দেখো উপরটা কম আছে, মানে লবটা কম, লব কম হলেই সেটা প্রকৃত ভগ্নাংশ। যেমন 37/50, এখানে 37 কম, উপরটা কম, তার মানে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক এর উল্টো হয় অপ্রকৃত ভগ্নাংশ, যাকে কোনো একটি ভগ্নাংশ যখন পি বাই কিউ আকারে লেখা হয়, তখন যদি কিউ এর মানটা ছোট হয়, কিউ এর মানটা যদি ছোট হয়ে যায়, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়, মানে হর ছোট হবে। যেমন এটাকে উল্টে দাও, দেখো 4/3, এখানে হরটা ছোট আছে, লবটা বড়। একটা মনে রাখতে পারো, লব ছোট হলে প্রকৃত, লব যদি বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে বলতে পারো 37/31, এখানে লব ছোট, তাই এই লব বড়, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো যখনই উপরটা বড় হয়ে যাবে তখন সেটা হয় অপ্রকৃত, আর উপরটা ছোট হলে প্রকৃত। এবার মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা যোগ হয়ে থাকবে, ঠিক আছে। যেমন এরকম তো লেখা যায় 2/3/4, এখানে 2 একটা পূর্ণ সংখ্যা, এটা যোগ হয়ে আছে কার সঙ্গে? না, 2 যোগ হয়ে আছে 3-এর সঙ্গে, 3/4-এর সঙ্গে, ঠিক আছে, 3/4-এর সঙ্গে যোগ হয়ে আছে। তো এটাকে বলা হয়, এখানে এইভাবে বলা হয়, মানে উচ্চারণ করা হয় 2/3/4। তো এই পূর্ণ যদি থাকে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, চলো নেক্সট। এগুলো খুব সাধারণ জিনিস, কিন্তু জানা প্রয়োজন। অনন্যক কাকে বলে? অনন্যক রেসিপ্রোকাল কাকে বলা হয়? যদি পি বাই কিউ আকারে, ধরো কোনো একটা ভগ্নাংশকে তুমি পি বাই কিউ আকারে লিখেছ, ঠিক আছে, এর রেসিপ্রোকাল কি হবে? যদি কোনো একটি ভগ্নাংশের লব এবং হর যা রয়েছে, যদি আর একটা ভগ্নাংশের হর আর লব সেম থাকে, মানে উল্টো থাকে, মানে আর একটা ভগ্নাংশকে যদি কিউ বাই পি এইভাবে থাকে, তাহলে এটা বলতে পারো প্রথম ভগ্নাংশটির রেসিপ্রোকাল হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটি। মানে উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো কোনো একটি ভগ্নাংশ দেওয়া আছে কি 4/7, আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে 7/4, তো এর লব আর হরটা উল্টে গিয়ে এর হর আর লব হয়ে গিয়েছে। এর লবে ছিল 4, এর হর হয়ে গিয়েছে 4, আর এর হর ছিল 4, এটা লব হয়ে গিয়েছে 4। তার মানে জাস্ট উল্টে দিলেই হয়ে যায় রেসিপ্রোকাল বা অনন্যক। ওকে, তার মানে তোমাদেরকে যদি আমি বলি 5-এর অনন্যক কি হবে, তো 5-এর অনন্যক হয়ে যাবে 1/5, কারণ 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আর 5-কে পি বাই কিউ আকারে লেখা যায়, ঠিক আছে। পূর্ণ সংখ্যাকেও পি বাই কিউ আকারে লেখা যায়। 2-কে কি লিখতে পারি আমরা? 2-কে লিখতে পারি 4/2, লিখতে পারি না? 4/2 মানে তো 2, তাই না। তারপর 10/5, 10/5 মানেও তো 2। তো আমরা
কি পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে লেখা যায় পূর্ণ সংখ্যাকেও। ওকে, তো এই হচ্ছে অনন্যক যদি আমরা উল্টে দিই, আর কোন একটি পূর্ণ সংখ্যার অনন্যক 1/, হয়ে যায়। ঠিক আছে, এ এর অনন্যক কি হবে, তো 1/a হয়ে যাবে। ওকে, চলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন। ধরো তোমার কাছে একটা মিশ্র ভগ্নাংশ আছে 3/1/5, একে অপ্রকৃত ভগ্নাংশ করবে। তো কিভাবে করবে না, পূর্ণ আর হর মানে ভগ্নাংশ একটা রয়েছে আর একটা পূর্ণ সংখ্যা রয়েছে, তো যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যা আর হরকে গুণ করবে, তার সঙ্গে লবটাকে যোগ, আর নিচে কি হবে, নিচে সবসময় হর হয়, বাস এটা করলেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই। দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে 3, 3 আর 5 গুণ হবে, পূর্ণ সংখ্যা হচ্ছে 3 আর হর হচ্ছে 5, এটা গুণ হয়ে গেল, তার সঙ্গে লবটা যোগ হয়ে গেল, 1 হচ্ছে লব, আর নিচে হর থাকবে, হর মানে 5, তাহলে উপরে হবে 15 আর 1 16, 16/5, এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ বলতে পারো, কিন্তু যদি উপরে বেশি থাকে সেটা অপ্রকৃত, উপরে কম থাকলে সেটা প্রকৃত, আর মিশ্র ভগ্নাংশকে ভাঙলে অপ্রকৃত ভগ্নাংশই হয়। ঠিক আছে, এবার বলেছে কি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। ধরো একটা অপ্রকৃত ভগ্নাংশ নাও 17/4, একে আমাকে মিশ্র ভগ্নাংশে করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, ভাগ করতে হয়, উপরটাকে নিচের দিয়ে ভাগ করতে হয়, দিয়ে যেটা পূর্ণ সংখ্যা হয় সেটা হয় ভাগফল, আর উপরটা কি হবে, উপরটা হবে লব, এই ভাগশেষ, উপরটা হবে ভাগশেষ, আর নিচেরটা হবে কি, নিচেরটা হবে ভাজক বা হর বলতে পারো, ভাজক বা হর। দেখো যদি আমরা 17কে 4 দিয়ে ভাগ করি, 17কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 4 16, 1 ভাগশেষ। এই যে ভাগফলটা পেলাম এটাই পূর্ণ থাকবে, মানে 4 হচ্ছে পূর্ণ, একটা দাগ, ভাগশেষটা উপরে চলে যাবে 1, আর নিচে থাকবে হর বা 4, তো 4 পূর্ণ 1 4, এটাই হবে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করার নিয়মই হচ্ছে এটা। ঠিক আছে, ভাগফল যেটা হবে সেটা পূর্ণ সংখ্যা, ভাগশেষটা উপরে যাবে, আর নিচে ভাজক বা হর থাকবে, আমরা মিশ্র অপ্রকৃত থেকে মিশ্র পেয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট, ভগ্নাংশের যোগ বিয়োগ। বন্ধুরা ভগ্নাংশের যদি যোগ আর বিয়োগ করতে হয়, ধরো সাপোজ আমি দিলাম 1/a প্লাস 1/b, তো সরাসরি কি করতে পারো, এই এ বি নিচে গুণ হয়ে যাবে, আর এটার কোনাকুনি গুণ করে যোগ হয়, মানে 1 আর a গুণ করলে a প্লাস 1 আর b গুণ করলে b, এটাই হয়ে যাবে ভগ্নাংশের যোগ। ঠিক একইভাবে যদি 1/a মাইনাস 1/b থাকে, তাহলেও বিয়োগ করলেও নিচেরটা গুণ হয়ে যাবে ab, কোনাকুনি গুণ করে বিয়োগ হয়, এটা a মাইনাস b, বাস। এবার যদি আমরা উদাহরণ নিই সংখ্যা দিয়ে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। ধরো এরকম দেওয়া আছে 2/3 প্লাস 3/4, তো আমাদের যোগ করার নিয়ম কি হবে, যোগ করার নিয়ম খুব সিম্পল, নিচের দুটি গুণ করে নিচে লিখে দাও 12, 3 আর 4 গুণ করে, আর এটা কোনাকুনি গুণ করে যোগ, তো 3 3 গুণ করলে 9 প্লাস 2 আর 4 গুণ করলে 8, তার মানে এটা আমরা পাবো 17/12, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক বিয়োগের ক্ষেত্রেও একই, বিয়োগের ক্ষেত্রে ধরো 2/3 মাইনাস 3/4 আছে, তো বিয়োগের ক্ষেত্রে কি করব, নিচের দুটি গুণ হবে 12, আর এটা কোনাকুনি গুণ বিয়োগ, তো 3 3 গুণ করলে 9 মাইনাস 2 আর 4 গুণ করলে 8, তাহলে হয়ে গেল 1/12, এটাই হবে আমাদের অ্যান্সার। তো ভগ্নাংশের যোগ বিয়োগ খুবই সোজা। এবার হ্যাঁ, আর একটা জিনিস বলি, এখানে 3টি সংখ্যাও থাকতে পারে, তাই না? ধরো এরকম থাকতে পারে 1/2 প্লাস 2/3 প্লাস 3/4, তো 3টি থাকলে কি করব, কিচ্ছু না বন্ধুরা, নিচের 3টি গুণ করে দেবে, 2 3 আর 4, 2 3 গুণ করলে 6, 6 4 24, ঠিক আছে? এবার কি হয়, যেহেতু আমি প্রথমটা বের করব, তখন যে এই দুটি নিচের দুটি যদি নাও তাহলে উপরের একের সঙ্গে গুণ হবে, এই দুটির সঙ্গে উপরটার গুণ হয়, তাহলে 12 আর 1 12ই হয়, প্লাস যখন তুমি এইটা বের করবে তখন বাকি দুটি গুণ করবে আর এর উপরটা গুণ করবে, তাহলে 2 আর 4 গুণ করলে 8, আর তার সঙ্গে গুণ করলে 16, প্লাস যখন তুমি লাস্ট 4 বাদ দাও, লাস্টেরটা করলে এই দুটি মানে 2 আর 3 গুণ হবে আর এর উপরটা গুণ হবে, 2 3 6, 6 3 18, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি তুমি যোগ করো এটা হচ্ছে 46/24, 2 দিয়ে কাটলে 23/12, এটা আমরা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা এটাকে তুমি লসাগু করেও করতে পারো, যেটা আমরা করে থাকি, লসাগু করে করলে তুমি 23/12 একসঙ্গে পাবে। যেমন
আমরা কেন লসাগু করে করি সেটা একবার বলে দিই তোমাদেরকে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ঠিক আছে? আমি যেটা বললাম এখন সেটা শর্টকাট নিয়ম, কিন্তু প্রপার যেভাবে করতে হয় সেটা হচ্ছে 2, 3, 4-এর লসাগু নিতে হয়, তাহলে 12 পাই। এবার 2কে নিচেরটার সঙ্গে নিচেরটা 12কে ভাগ, তো 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, তার সঙ্গে 1 গুণ করলে 6, 1-কে 6, প্লাস 3-এর সঙ্গে 12কে ভাগ করলে 4 হয়, তার সঙ্গে 2 গুণ করলে 8, আর 4 দিয়ে যদি 12 ভাগ করো 3, 3-এর সঙ্গে এই 3 গুণ করলে 9। তাহলে উপরে যদি তুমি দেখো যোগ করো তুমি দেখবে 23 পাবে, আর নিচে পাচ্ছ 12, যেটা আমরা আগেও পাচ্ছিলাম। কিন্তু শর্টকাট নিয়ম, বেশি আমাকে গুণ ভাগ করতে হয় না, সরাসরি আমরা হয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, ভাগ বা গুণ ভাগ কি করে হয় ভগ্নাংশের? যদি গুণ বলে, ধরো এরকম দিয়েছে 2/3 ইন্টু 3/4, তাহলে কি করবে? লব লব গুণ হয়, মানে 2 আর 3 গুণ করলে 6, আর হর হর গুণ হয় 12, কাটাকাটি করলে 1 আর 2। এটা আমরা সকলেই জানি, তবু একবার বলে দিচ্ছি যাতে করে তোমাদের পুরো ডিটেল থাকে। ওকে, তো আর ভাগ থাকলে কি করতে হয় বন্ধুরা? ভাগ থাকলে ধরো এরকম দেওয়া আছে, এক সেকেন্ড, ধরো এরকম দেওয়া আছে 2/3 ভাগ 3/4, এরকম দেওয়া আছে। তো ভাগ থাকলে কি হয়? অ্যাকচুয়ালি গুণ হয়ে যায়, ঠিক আছে? এর উপরটা না, প্রথমের উপরটা নাও, কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে? কোনাকুনি গুণ করলে 8, এটা উপরে যায়, আর দ্বিতীয় নিলে দ্বিতীয়টা কোনাকুনি গুণ করলে নিচে চলে আসে। তো উপরে কোনটা যাবে? প্রথমের উপরটা নিবে, ঠিক আছে? প্রথমের উপরটা, তারপর নিচে কোনাকুনি গুণ করো, ঠিক আছে? বা আরেকটা নিয়ম হয় 2/3, এই ভাগটাকে তুমি গুণ করতে পারো, তাহলে এটা উল্টে যায়, এটা হয়ে যাবে 4/3। এবার দেখো গুণ মানে কি? উপর গুণ নিচের গুণ, উপর গুণ করলে 8 আর নিচের দুটি গুণ করলে 9, ঠিক আছে? তো ভগ্নাংশের গুণ ভাগ আমরা এভাবে করে থাকি। এবার ভালো জিনিস এসো, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। ধরো একটা সামান্য ভগ্নাংশ আছে, সাপোজ তোমার কাছে আছে, ধরে নাও কত সামান্য ভগ্নাংশ, ধরো 17/4 আছে, ঠিক আছে? একে তুমি দশমিক ভগ্নাংশ করবে, তো কি করবে? ভাগ করবে, ভাগ, যেমনটা ভাগ করি আমরা, ঠিক আছে? 17কে ভাগ করব 4 দিয়ে। এখানে ভাগ শেষ রাখার কোনো উপায় নেই, তুমি ভাগ শেষ রাখতে পাবে না। দেখো 4 4 16 পেলে ভাগ শেষ হচ্ছে 1, এই যে 1 আছে, এই 1 আমি ভাগ শেষ রাখতে পারবো না। তো কি করব? আমি জোর করে একটা শূন্য নেব। জোর করে যদি তুমি একটা শূন্য নাও, তাহলে দশমিক চলে যাবে ভাগফলে, একটা দশমিক নিলে, একটা দশমিক নেওয়া মানেই ভাগ শেষটাকে 10 গুণ হয়ে গেল। এবার তুমি যদি করো তো 4 2 8, 2 ভাগ শেষ থাকছে। এবার তুমি আবার একটা জোর করে দশমিক নেবে, কিন্তু এবার আর দশমিক যাবে না, কারণ একবার দশমিক নিয়েছো, এর ইফেক্ট থাকবেই, যতক্ষণ চলবে ততক্ষণ ওই একটা দশমিকের ইফেক্ট থাকবেই। এবার হচ্ছে 4 5 20, তো এবার মিলে গেল, মানে এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ওকে, তার মানে 17/4 দিয়ে করলো কি? 4 4 16, 1 থাকে, দশমিক দাও 10 হয়ে যাবে, 4 2 8, 2 থাকে, শূন্য যোগ করলে 20 হয়ে যাবে, 4 5 20। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার উপায়। এটা তোমরা সকলেই জানো, খুব সামান্য জিনিস। চলো নেক্সট। এবার দেখো সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশ, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে এবার আসে। এর সসীম দশমিক ভগ্নাংশ কি? যে দশমিক ভগ্নাংশকে মানে ভাগ করলে মিলে যায়, ভাগ করলে মিলে যায়, যেটা 17/4 এখনই তোমাদেরকে দেখালাম। তো আমি একটা উদাহরণ নিই, ধরে নাও যে 2/5, একে যদি তুমি দশমিকে প্রকাশ করো, তো প্রথমে একটা দশমিক আসছে, তাহলে আমি জোর করে 20 পেয়ে যাব, 4 5 20, এটা ভাগ চলে গেল, এর কোনো ভাগশেষ নেই, বা ভাগ করলে মিলে যায়, যেটা মিলে যায় সেটা হচ্ছে সসীম, যেটা মিলে যায় সেটা হচ্ছে সসীম। যেমন তুমি 3কে 4 দিয়ে ভাগ করো, তাহলে প্রথমে একটা দশমিক আসবে, হয়ে যাবে 30, 4 7 28, থাকবে 2, 2 মানে 20, তো 4 5 20, এটা মিলে গেল। এই মিলে গেল মানেই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। অসীমটা কি? যদি তোমার না মেলে, চলতেই যদি থাকে, সেটা হচ্ছে অসীম। যেমন 1কে 3 দিয়ে ভাগ করো, দেখো 1কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, সাপোজ এইভাবে যদি দেখাই, 1কে ভাগ করছো 3 দিয়ে, তো প্রথমে একটা দশমিক, একটা শূন্য নেব, এই দশমিকের ইফেক্ট থাকবে। এখন 3 3 9, থাকছে 1, দশমিকের জন্য শূন্য আসবে, আবার 3 3 9, আবার থাকছে 1, আবার 10 হয়ে গেল, আবার 3 3 9, এইভাবে চলতেই আছে। এই যে চলতেই থাকবে যখন, তখন সেটা হচ্ছে কি, মানে এটা 0.333 চলতেই থাকলো ইনফিনিটি অবধি, তখন সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? আর যদি মিলে যায়,
ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশ করতে গিয়ে যদি মিলে যায় তাহলে সেটা সসীম, আর যদি না মিলে চলতেই থাকে সেটা হচ্ছে অসীম। এই অসীম দশমিক ভগ্নাংশ আবার আবৃত দশমিক ভগ্নাংশ হতে পারে। ঠিক আছে, কি করে হতে পারে? এই দেখো 3 3 আছে না, এই 3 3 না লিখে আমরা করি কি, এই আমরা জানি দশমিক দিলাম 3 দিলাম, মাথায় একটা আমরা বিন্দু দিয়ে দিই। এই 3-এর মাথায় বিন্দু, তার মানে হচ্ছে এর পরে যত সংখ্যা রয়েছে সবই 3, ইনফিনিটি অবধি যত সংখ্যা রয়েছে সবই 3 রয়েছে। তো অতগুলো তো আমরা খাতায় লিখতে পারি না, ওই না লেখার কারণে আমরা কি করি, আমরা জাস্ট যেখানে রিপিট হচ্ছে সে তার মাথায় একটা বিন্দু দিয়ে দিই। এটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, যেমন তোমরা যদি এই ভাগ করো তোমার 1-কে 6 দিয়ে, তাহলে কি পাবে তুমি দশমিক পাবে 10, তাহলে 4 পেলে। ঠিক আছে, 10 মানে 1 পাবে, 1 পেলে 4 বাকি থাকে মানে 40, তারপর 6 9 না 6 6 6 36, আবার 4 বাকি মানে আবার 40, 6 6 36 আবার 4 বাকি মানে আবার 40, তো আবার 6 6 36 চলতেই আসে। তো এখানে দেখো রিপিট হচ্ছে কি 6 এবার রিপিট হচ্ছে, তো আমরা দশমিক দিলাম, 1 রিপিট হচ্ছে না তো 1 দিলাম, এবার 6 রিপিট হচ্ছে, তো আমি এখানে একটা দশমিক দিয়ে দিতে পারি, বিন্দু দিয়ে দিতে পারি, যাতে করে আমরা বুঝতে পারবো যে এরপরে যে সংখ্যাগুলো আছে সে সবগুলোই 6 রয়েছে, এরপরে যে সংখ্যাগুলো রয়েছে সবই 6 রয়েছে। ক্লিয়ার? এবার এই যে আবৃত দশমিক ভগ্নাংশের কথা আমরা বলছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আবার 2 রকমের হতে পারে, একটা হতে পারে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হতে পারে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো শুদ্ধটাকে যদি দশমিকের পরে পরেই পৌনঃপুনিক আসে, যেমন 1/3, 1/3 মানে হচ্ছে 0.3 তার মাথায় পৌনঃপুনিক, মানে দশমিকের পরের মাথাতেই পৌনঃপুনিক চলে এসছে, তাই না? আর মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কি, দেখো 1/6 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দশমিকের পর একটা 1 পাবে, তারপর 6-এর পর পৌনঃপুনিক আসছে, যেটা আমরা আগের উদাহরণে দেখলাম। তো শুদ্ধটা কোনটা, যখন দশমিকের পরে পরেই পৌনঃপুনিক চলে আসে সেটা হচ্ছে শুদ্ধ। যেমন উদাহরণ দিই, 0.5 এটা হয়ে গেল, বা 0.34 3 4 দুটির মাথায় পৌনঃপুনিক, দশমিকের পরেই শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, দুটোর মাথায় পৌনঃপুনিক মানে কি সেটাও বলে দিই। দুটোর মাথায় পৌনঃপুনিক মানে এখানে বোঝো, এখানে দশমিক আছে 34, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে কি দশমিকের পর 34 রিপিট হচ্ছে। ঠিক আছে, 3 4 3 4 3 4 এটা রিপিট হচ্ছে। ক্লিয়ার? ওটা বলতে ভুলে গেছিলাম আমি। ওকে, আর এখানে দেখো দশমিকের পরে পৌনঃপুনিক শুরু হয়নি, দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তারপরে পৌনঃপুনিক শুরু হয়েছে। তো এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। চলো নেক্সট, শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন। দেখো আমরা এখনো দেখলাম যে 1/3-কে যদি ভাগ করি আমরা, তো 0.3 তার মাথায় পৌনঃপুনিক পাই। তো এটা তো শুদ্ধ দশমিক ভগ্নাংশ। এবার খেয়াল করো তো একে সামান্য ভগ্নাংশে কিভাবে পরিবর্তন করব। এর সুন্দর উপায় হচ্ছে বন্ধুরা, যে সংখ্যাটি দেখতে পাচ্ছ 3 লিখে দাও, ডিভাইডেড বাই কয়টির মাথায় পৌনঃপুনিক আছে, একটির মাথায় পৌনঃপুনিক আছে, তো একটি নয়, তাহলেই তুমি পেয়ে যাবে 1/3। এটা থেকে দেখো, এইটা থেকে যেমন এটা পাচ্ছিলাম তেমনি এটা থেকে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন উদাহরণ দিচ্ছি, ধরো এরকম যদি থাকে 0.5 তার মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে কি হবে, 0.5-এর মাথায় পৌনঃপুনিক মানে 5 লিখবো উপরে, আর একটির মাথায় পৌনঃপুনিক আছে তো একটি নয়। এবার যদি দুটির মাথায় থাকে, ধরো এরকম রয়েছে 0.25, এই দুটির মাথায় পৌনঃপুনিক আছে, তো কি হবে, এখানে 25 আছে 25 লিখবো, দুটির মাথায় পৌনঃপুনিক আছে মানে দুটি নয়, বাস হয়ে গেল। মানে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করা খুবই সহজ, খুবই সাধারণ, খুবই সিম্পল। কিন্তু যদি এরকম থাকে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ থাকে, ধরো এরকম আছে 0.16 তার মাথায় পৌনঃপুনিক, এটা কেন নিলাম বলতো, এটা মানে আমরা জানি 1/6। ঠিক আছে, এটা মানে আমরা জানি 1/6। কি করে পাবো ভালো করে বোঝো, যদি এরকম থাকে তো পুরোটা লিখবো মানে 16। এবার পৌনঃপুনিকের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা বাদ দেবো, পৌনঃপুনিকের আগে কি আছে, 1 আছে, 1 বিয়োগ করে দাও, ডিভাইডেড বাই কয়টির মাথায় পৌনঃপুনিক, একটির মাথায় তো একটি নয়। আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কি কোনো সংখ্যা আছে যেখানে পৌনঃপুনিক নেই? হ্যাঁ, একটি সংখ্যা আছে যেখানে পৌনঃপুনিক নেই, তো একটি শূন্য দেবো, তাহলে আমরা কি পাবো, উপরে পাবো 15, নিচে হচ্ছে 90। তো 15 × 1 = 15, 15 × 6 = 90, 1/6।
এবার এটা বুঝতে অনেকের প্রবলেম হয়, তো চলো আমরা আরও ডিটেলসে বুঝি এই ব্যাপারটাকে, কারণ এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো এরকম দিয়েছে 0.235, 5-এর মাথায় পৌনঃপুনিক। তো এটা মিশ্র দশমিক ভগ্নাংশ, বুঝতেই পারছো, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, মানে পৌনঃপুনিক আছে আবার নেই, দুটোই আবৃতও রয়েছে অনাবৃতও রয়েছে। তো এই ধরনের অঙ্ক পুরোটা লিখবো, পুরোটা কত 235, সেখান থেকে বিয়োগ করবো কি, পৌনঃপুনিকের আগে কোনো সংখ্যা আছে, হ্যাঁ 23 আছে, তো 23 বিয়োগ করে দেবো, ডিভাইডেড বাই কয়টির মাথায় পৌনঃপুনিক আছে, একটির মাথায় তো একটি নয়। আর দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা আছে যেখানে পৌনঃপুনিক নেই, তা হ্যাঁ দুটিতে নেই, তো দুটি নয়, দুটি শূন্য, বাস হয়ে গেল। তাহলে 123 বিয়োগ করলে আমরা পাই 212 ডিভাইডেড বাই 900। আচ্ছা কাটতে পারো 2 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে কত হবে, 4 5 20, 4 3 12 53, এটা 4 দিয়ে কাটলে কত হবে 225। তো এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, যারা ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাড়াতাড়ি ভর্তি হও। ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ক্লাস হচ্ছে। আর পরীক্ষা অবধি আমি তোমাদের সঙ্গে থাকছি। ডাব্লিউপিপির 100% যদি অঙ্কের প্রিপারেশন চাও, অঙ্ক শিখে যদি নিজে অঙ্ক অ্যান্সার বের করতে চাও, তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ক্লাস চলবে পরীক্ষা অবধি, তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল পাচ্ছ। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনটিপিসি, গ্রুপ ডি, লোকো পাইলট, আরপিএফ, এই সমস্ত কিছুই এই একটা কোর্সেই হয়ে যাবে তোমাদের কমপ্লিট। 6 মাসের কোর্স এটা, এখানেও লাইভ ক্লাস করানো হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছুই থাকছে। এই মাসেই শুরু হয়েছে, এটা 6 মাসের কোর্স। তো তাড়াতাড়ি ভর্তি হও। এখানেও আমরা প্রিভিয়াস ইয়ার করবো, প্লাস চ্যাপ্টার ধরে অঙ্ক করবো, আর এমন একটু অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করবো যেগুলো কিন্তু রেলওয়েতে এখন দেবে। তো যদি রেলওয়ের জন্য 100% প্রিপারেশন চাইছো, তো ভর্তি হয়ে যাও তোমার 6 মাসের কোর্সে। আর ডাব্লিউপি কেপের জন্য ভর্তি হয়ে যাও, পরীক্ষা অবধি ক্লাস চলবে, সমস্ত কিছু শিখতে পারবে। আর দুটি ব্যাচে কিন্তু শর্টকাট শিখতে পারবে, মানে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবে এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবে এই ব্যাচে। যদি সেটা শিখতে চাও, নিজে অঙ্কের অ্যান্সার বের করতে চাও, তাহলে ভর্তি হও। আর আজকের ক্লাস কেমন লাগলো একটু প্লিজ আমাকে জানিও। এখানে আমি তোমাদের কোনো হোমওয়ার্ক রাখিনি, ঠিক আছে? তো প্লিজ তোমরা জানিও আমাকে যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।